কি কইছেন? আমার ওয়াইফ খুব অসুস্থ। কারফিউয়ের জন্য তো যানবাহন পাওয়া যাচ্ছে না। যদি একটু আমাদের চন্দ্রনাথ পর্যন্ত পৌঁছে দেন খুব হেল্প হয়। ড্রাইভার বিরক্ত গলায় বললেন। না না, সম্ভব না। এতদূরে যাওয়ার আগেই আমাকে আটকাইয়া দিব। পরে গাড়ির চাবি বাজেয়াপ্ত করব, মাল বাজেয়াপ্ত করব, অনেক ঝামেলা। মাল পৌঁছাতে পারতাছি না। অনেক বলল। ট্রাফিক পুলিশদের সাথে আমি কথা বলে নিব। অসুস্থ রোগীর কথা শুনলে রাজি হয়ে যাবে। প্লিজ ভাই চলেন, খুব বিপদে আছি। কাল রাত থেকে ওকে নিয়ে ঘুরছি। প্লিজ একটু দেখেন না। অনেক অনুনয় বিনিময়ের পর ট্রাক ড্রাইভারকে রাজি করানো গেল। অনেক নোরাকে জানালার পাশে বসালো, নিজেও বসলো মাঝখানে। ড্রাইভারের পাশে ট্রাকে ওঠার পর নোরা চোখ খুলল, একদম স্বাভাবিক হয়ে বলল। ট্রাক ড্রাইভার অবাক হয়ে বললেন, আপাই না অসুস্থ? অনেক হেসে বলল। অসুস্থ হওয়া কি খুব জরুরি? ড্রাইভার বললেন। কাজটা কইলাম ঠিক হইতাছে না ভাই। অনেক ড্রাইভারের কাঁধে চাপড় দিয়ে বলল। আরে এত ভাববেন না ভাই, টাকা বেশি দিব, আপনি খালি স্টিয়ারিং ঘুরান। নোরা হাসতে লাগলো। জীবনে প্রথম ট্রাকে উঠেছে সে, তার ভীষণ মজা লাগছে। তাদের এই ট্রাক জার্নি খুব একটা সুখকর হলো না। সামনে পড়লো টহল পুলিশ। ওখানেই ট্রাক থামানো হলো। ট্রাক ড্রাইভারকে কলার ধরে টানতে টানতে এক অফিসার নিয়ে চলে গেল। নোরা তখন ভয়ে অস্থির। অনেক আশ্বাস দিল কিছু হবে না। নোরাকে আবার সেই অসুস্থতার অ্যাক্টিং চালিয়ে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভার বিধ্বস্ত অবস্থায় ফিরে আসলেন। অনেক বলল, কি হয়েছে? অনুমতি পাওয়া গেছে? ড্রাইভার হাঁপাতে হাঁপাতে বললেন। ওরা লেনদেনের কথা বলে। অনেক সঙ্গে সঙ্গে ওয়ালেট বের করে জানতে চাইল। কত চায়? ড্রাইভার বললেন, টাকা না, ওরা অন্য কিছু। অনেক ভ্রু কুঁচকে বলল। অন্য কিছু কি? ড্রাইভার নোরার দিকে তাকালেন। অনেকের আত্মা কেঁপে উঠল। নোরা কিছু বুঝতে পারছে না, সরল মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নোরা নামো। নামবো কেন? অনেক বলল। নামতে হবে। ভাই আপনি আগান, আমরা আসছি। ড্রাইভার বললেন। কি কন ভাই? অনেক বলল। আপনাকে যা বলছি তাই করুন। ড্রাইভার আর কোনো প্রশ্ন করলো না, সামনে আগাতে লাগলো। অনেক নোরাকে নিয়ে ট্রাক থেকে নেমেই উল্টো দিকে দৌড় লাগালো। নোরা বুঝতে পারছে না তারা কেন দৌড়াচ্ছে, কিন্তু অনেক যেহেতু দৌড়াতে বলেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওদের পেছনে পুলিশ বাহিনীও আসছে। বুলেটের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের চোখে মুখে আতঙ্ক। সে দৌড়াতে দৌড়াতে নোরাকে হঠাৎ নিয়ে দাঁড়িয়ে গেল। একটা গাছের পেছনে লুকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নোরার দুই গাল স্পর্শ করে বলল, নোরা একটা কথা মনোযোগ দিয়ে শোনো। বলার সুযোগ আবার নাও আসতে পারে, হয়তো এখানেই সব শেষ। তাই বলছি, আই লাভ ইউ। অনেক আগে থেকে, প্রায় 4 বছর আগে তোমাকে একটা জায়গায় দেখেছিলাম। তখন থেকেই ভালো লাগতো, ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কথাগুলো বলতে বলতে অনেক নোরার কপালে চুমু দিল সে। নোরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে আই লাভ ইউ শুনেও কোনো অনুভূতি হচ্ছে না তার, কারণ এর আগে যে আরেকটা বাক্য ছিল। হয়তো এখানেই সব শেষ। সঙ্গত কারণেই সেজুতির মেজাজ ভীষণ খারাপ। নোরা অন্তরা দুজনেই সেলফিশ। এই দুই কাপলের নিষ্পেষণে নিজেকে লাগছে কাবাব মেয়ে হাড্ডি কিংবা বিরিয়ানিতে হেলাসি। অন্তরা আর আলভি হাত ধরাধরি করে আসছে। পেছনে সে যদি নিজের ব্যাগ আর অন্তরার ব্যাগ দুটোই কাঁধে নিয়ে হাঁটছে। আর নোরা একটা কোথায় হাওয়া হয়েছে তার তো কোনো খোঁজই নেই। অন্তরা হঠাৎ পেছনে ফিরে বলল, নোরার আর কোনো খোঁজ পেলি? সে যদি বলল, একটু আগে ফোন করেছিলাম, ধরেনি। ধরবে কিভাবে? ও তো একটা ভীষণ ব্যস্ত সেলফিশ একটা বয়ফ্রেন্ড পেয়ে আমাদের ভুলেই গেছে। সে যদি মনে মনে বলল। আর তুই নিজে কি? আলভি এই জায়গাটা বেশ ভালো করে চেনে। তার মেইন রাস্তা দিয়ে না এগিয়ে জঙ্গলের ভেতরে দিয়ে এগোচ্ছিল। অন্তরা বলল, আমাদের আগে নোরাকে খুঁজতে হবে, সে অনেক স্যারের সাথে আছে। অন্তরার কথায় অবাক হলো আলভি। অনেক স্যার? হ্যাঁ, আমাদের কোচিংয়ের স্যার, তুমি চেনো নিশ্চয়ই। এখান থেকে মিরসরাই বেশ দূরে, তার চেয়ে চন্দ্রনাথ মন্দির কাছে। আগে ওখানে যাই, অনেক ভাইয়ের সাথে হলে। নোরাও নিশ্চয়ই এখানেই গেছে।
তুমি মনে হয় জায়গাটা খুব ভালো করে চেনো। আগে কখনো এখানে এসেছিলে নাকি? আলভি ফাঁকা হেসে বলল, আসনি, তবে যথেষ্ট রিসার্চ করেছি এই জায়গা নিয়ে। রিসার্চ করছো কেন? একজনকে প্রতিযোগিতায় হারানোর জন্য। সেই একজনটাকে? অনিক স্যার? আলভি অবাক হয়ে তাকালো। তুমি বুঝলে কিভাবে? অন্তরা হেসে বলল। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি আলভি। আলভি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে জানতে চাইল, নোরা আর অনেক ভাইয়ের মধ্যে কিছু চলছে নাকি? তুমি আবার ওকে বলে দিও না। সে অনেক কাহিনী। কাজটা করতে গিয়েই দুর্ঘটনাবশত খাদে পড়ে গেছিলাম। তোমরা না এলে হয়তো এখনও ওখানেই আটকে থাকতে হতো। যাই হোক, বাদ দাও। নোরার কথা বলছিলাম। কি চলছে অনেক ভাইয়ের সাথে ওর? আরে নোরা তো মূলত ওনার জন্যই। সে যদি থামলো অন্তরাকে চোখ পাকিয়ে বলল, থাম অন্ত, নোরার পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করা কি খুব জরুরি? অন্তরা থেমে গেল, প্রসঙ্গ কাটাতে বলল, ঠিক আছে, বাদ দাও, ওসব তোমাকে বুঝতে হবে না। তুমি শুধু বলো চন্দ্রনাথ মন্দির আমরা কিভাবে যাব? আলফি ফ্রুকুচকে তাকিয়ে আছে। নোরা ব্যাপারটা তারা বুঝতেই হবে। কি চলছে ওদের মধ্যে সেটা না জানা অবধি শান্তি নেই। হঠাৎ তিনজনই শুনতে পায় ঝামেলার শব্দ। আলভি পিছিয়ে এসে বলল, ওদিকে যাওয়া যাবে না, ফিরে চলো। অনেক নোরাকে নিয়ে ছুটে আসছিল। পুলিশ তখনই তাদের ধাওয়া করছে। এরা নাকি জনগণের বন্ধু, অথচ একা কাপল দেখে সুযোগ নিতে ছাড়েনি। নোরা হাতে শক্ত করে চেপে ধরে আছে অনেক, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। নোরা পুরোপুরি একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ তাদের পায়ের শব্দ শুনে সেজুতি বলল, কেউ মনে হয় এদিকে আসছে। আলভি বলল, আমরা ওদিকে যাব না। জায়গাটা ভীষণ বিপজ্জনক। যে কোনো সময় বিপদ হতে পারে। চলো আমরা পালাই। সেজুতি বলল, কেউ মনে হয় বিপদে পড়েছে। আমাদের কি উচিত না তাদের হেল্প করা? আলভি বলল, আমাদের সবচেয়ে বড় কাজ হলো নিজেদের হেল্প করা। মানুষকে সাহায্য করতে গিয়ে তো নিজের বিপদ ডেকে আনা যায় না। দৌড়াতে নিয়ে নোরা পা পিছলে পড়ে গেল। তারপর হঠাৎই ফুপিয়ে উঠল মেয়েটা। অনেক নিচে হয়ে তার মাথাটা বুকে চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি নোরা, আমি আছি তো। সে যদি অন্তরাকে বলল। দোষ, আমি কারো কান্নার আওয়াজ পাচ্ছি। অন্তরা বিরক্ত হয়ে বলল, কি আবুল তাবুল বলছিস? দোষ, সত্যি কেউ একজন কাঁদছে, মনে হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে যদি কথাটা বলেই সেই দিকে পা বাড়ালো। আলবি ধমকে উঠল, সে যদি তুমি কি আমাদের ফাঁসাবে নাকি? প্লিজ স্টপ। অন্তরা হঠাৎ গলা উঁচিয়ে বলল, ওটা নোরা না? নোরা? অনেক নোরা থেমে দাঁড়ালো। সে যদি আর অন্তরা দৌড়ে গিয়ে নোরাকে জড়িয়ে ধরলো। আলভি অনেককে দেখে অবাক হয়ে বলল, অনেক। ভাই তুমি এখানে? অনেক বলল, তুই এখানে কি করছিস? রাস্তা হারাই ফেলছিলাম ভাই। তোমাদের কি হয়েছে? বলিস না, আমিও রাস্তা হারাই ফেলেছি। পুলিশটা আমাদের একা পেয়ে পেছনে লেগেছে। আলভি বলল, পেছনে লাগলো কেন? অনেক স্যার বলল, অনেক ঘটনা, এখন বলার সময় নেই। আচ্ছা, তোর ফোনে নেটওয়ার্ক আছে? চন্দ্রনাথ, ফোন লাগা দ্রুত। সাব্বির ভাইকে ফোন দে, জানা আমরা কই আছি। অনেকক্ষণ আগেই ফোন লাগাইছি ভাই। ওরা আসছে? শান্ত ভাই বাইক নিয়ে আসতেছে। থ্যাংক গড। তাহলে অপেক্ষা করি। কিন্তু ভাই ততক্ষণে ধরা পড়লে? ধরা পড়লেও বিপদ নেই, আমরা এখানে 5 জন আছি। সাহস হবে না কারো কিছু করার। ওরা ধরা পড়ার আগেই শান্ত আর সাব্বির বাইক নিয়ে পৌঁছে গেল। পুলিশেরা এতজন ছেলে মেয়ে মানুষ একসঙ্গে দেখে আর কিছু বলল না। বাইক নিয়ে চন্দ্রনাথ পর্যন্ত যাবার ব্যবস্থা হয়ে গেল। অনিক বলল, নেহাত সাথে 3 জন মেয়ে আছে আর বিপদে পড়েছি, তাহলে ওদের দেখে নিতাম। আলভি বলল, বাদ দাও ভাই, বিপদ কেটে গেছে, এটাই শান্তি। তবু ওরা চরম অন্যায় করেছে। মানুষের বিপদের সুযোগ নেওয়া খুব নিকৃষ্টতম কাজ। বাইকে ওঠার সময় আরেকটা সমস্যা তৈরি হলো। 2 বাইকে 6 জন ওঠা যায়, কিন্তু 7 জন কিভাবে? শান্ত আর সাব্বির এক বাইকে বসেছে। ওদের পেছনে আলভি উঠে গেল। অনেক বাধ্য হয়ে অন্তরাষ্ট্রীয় জ্যোতি আর নোরাকে নিয়ে অন্য বাইকে উঠল। যেহেতু 3 জনই মেয়ে, খুব রোগা পাতলা, তাই তেমন একটা অসুবিধা হলো না। অনেক বাইকে ওঠার পর সেজুতি আর অন্তরা পেছনে বসলো। পেছনে আর জায়গা ছিল না, তাই অনেক সাইকেলের মতো করে নোরাকে সামনে বসালো।
নোরা এতটা সময় কোনো কথা বলেনি। সে নিজস্ব চিন্তা জগতে বুঁদ হয়ে আছে। নোরা বলল, আমরা কি এখন মিরসরাই যাচ্ছি? অনিক বলল, না, অত দূর বাইক নিয়ে যাওয়াটা রিস্কি। আপাতত চন্দ্রনাথ যাব। বাইক চালিয়ে ওরা যখন চন্দ্রনাথে পৌঁছে গেল তখন সন্ধ্যা হয়ে গেছে। খোলা মাঠের চারপাশে তাঁবু টানানো হয়েছে, মাঝখানে ক্যাম্প ফায়ার করা হয়েছে। অন্তরা বাইক থেকে নেমেই বলল, ওয়াও, কি সুন্দর! অনেকদের টিমের আরও অনেক সদস্য সেখানে ছিল, কিন্তু সেই ছেলে শুধু নোরার 3 জনই মেয়ে। তাদের একটা আলাদা তাঁবুতে বসতে দেওয়া হলো। চেরুতে আর অন্তরা ক্ষুধার্ত ছিল, তাই ওদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নোরা তাঁবুতে ঢুকেই অন্তরাকে জিজ্ঞেস করলো। অন্ত, তোর আর আলভির মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? সে যদি বলল, তার বলতে দেখছিস না দুইজন কেমন কাঁঠালের আঠার মতো চিপকে ছিল। সে যদি কথাটা বলে হাসতে লাগলো। নোরা হাসলো না, তার মুখ উদাসীন। অন্তরা লজ্জা পেল। ধ্যাত, আমরা কিছুই করিনি, শুধু গল্প করেছি। সে যদি বলল, আমি কিছু করার কথা কখন বললাম? নোরা, দেখছিস চোরের মন পুলিশ পুলিশ। অন্তরা এবার সেজুতিকে কিল মারতে শুরু করলো। নোরা বলল, আচ্ছা, তোরা খালামণিকে কিছু জানিয়েছিস? সেজুতি বলল, কি জানতাম বল? তুই অনিক স্যারকে নিয়ে বিজি, অন্তরা আলভিকে নিয়ে বিজি, আর আমি সিঙ্গেল মানুষ, মশা তারাই, এটা বলতাম। সেজুতির কথা শুনে অন্তরা হেসে বলল। নোরা তখনও নিশ্চুপ। অন্তরা ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? এমন ভূতের মতো মুখ গোমরা বানিয়ে রেখেছিস কেন? অনিক স্যার কি কিছু বলেছে তোকে? বকা দিয়েছে? সাথে সাথে নোরার মস্তিষ্কে বেজে উঠল সেই কণ্ঠস্বর, নোরা, আই লাভ ইউ। অনেক আগে থেকে, প্রায় 4 বছর আগে থেকে। সারা গা কাটা দিয়ে উঠল নোরার। 4 বছর আগে থেকে কিভাবে সম্ভব? সে তো তখন অনেক স্যারকে চিনতই না। সে যদি নোরার মুখের কাছে চুটকি বসিয়ে বলল, এই নোরা, প্রবলেমটা কি বলতো? অন্তরা হঠাৎ বলল, উফ, তোদের তো একটা কথা বলাই হয়নি। জানিস আলভি কি করেছে? অনিক স্যার যে দল থেকে আলাদা হয়ে গেল আর এত এত বিপদে পড়ল, সেসব কিছু আলভির জন্যই হয়েছে। ও অনিক স্যারকে দিকভ্রষ্ট করে প্রতিযোগিতায় জিততে চেয়েছিল। তুই আবার কথাটা অনিক স্যারকে বলে দিস না নোরা। তোকে এই ব্যাপারে না জানালে আমার হাসফাস লাগছিল, তাই জানালাম, বুঝেছিস? অনেক নোরা খোঁজ নিতে মাত্র তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিল, তখনই অন্তরার কথাগুলো তার কানে যায়। রাগে গজগজ করতে করতে সে ওই মুহূর্তে ছুটে যায় আলভির তাঁবুতে। ওকে কলার ধরে হিড়হিড় করে টেনে তাঁবু থেকে বের করে মাঠে নিয়ে আসে। তারপর কোনো কথা না বলতেই শুধু মারতে থাকে। আলভির বিকট চিৎকার শুনে সবাই তাঁবু থেকে বের হয়ে এসেছে। ততক্ষণে নোরা, অন্তরা, সেজুতি অবাক বিস্ময়ে দেখছে অনেক শুধু আলভিকে মেরেই যাচ্ছে। আলভির নাক মুখ ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। অন্তরা এসব দেখে কেঁদেই ফেলল। সবাই অনেকের কারণ জিজ্ঞেস করছে, কেন অনেক আলভিকে এভাবে মারছে। যে আলভি হয়তো কারণটা আপনি বুঝে গেছিল, তাই অনেকের পা ধরে মাপ চাইতে লাগলো। অনেক আলভির কলার ধরে ওকে দাঁড়ার করিয়ে বলল, তোকে আমি ছোট ভাই ভাবতাম, আর তুই আমার সাথে এটা কি করলি? আমি নোরাকে নিয়ে কত বড় বিপদে পড়েছিলাম কোনো ধারণা আছে তোর? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোর জন্য মেয়েটার কত বড় ক্ষতি হতে পারতো সেটা কল্পনাও করতে পারবি না তুই। মাত্র 10,000 টাকার জন্য এত নিচে নামলি? সারা তুই পিশাচের থেকেও অধম। অনেক তার গায়ের সমস্ত শক্তি দিয়ে আলভিকে আঘাত করছে। তার অবস্থা খারাপের দিকে যেতেই সবাই এসে অনিককে থামালো। অনিকের এই রূপ দেখে নোরা বাকরুদ্ধ, হাতে পা দিয়ে রীতিমতো কাঁপছিল। 3টে মেয়ের ফোনই আউট অফ রিচ। লিনা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মেয়েগুলোর কিছু হলে দায়ভার কে নেবে? আগে জানলে সে নোরাদের বের হতেই দিত না। লিনার স্বামী অফিসের কাজে শহরে গেছে।
সন্ধ্যার দিকে আকাশের কাছে ফোন আসে অনিকের নাম্বার থেকে। নোরা তাঁবুতে বসে আছে চুপচাপ। তারপর পাশে সেজুতি, অন্তরা, আলফি তাঁবুতে গেছিল। সে হঠাৎ ছুটে এসে বলল। আকাশের নাম শুনে নোরা চমকে উঠল। সেজুতি বলল, উনি কিভাবে জানে যে আমরা চন্দ্রনাথ মন্দিরে এসেছি? তুই বলেছিস? অন্তরা দুই পাশে মাথা নাড়ালো। আমি কিছু বলিনি, নোরা জানিয়েছে হয়তো। আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি কিভাবে ফোন করব? তুমি নোরার উত্তর শুনে সেজুতি আর অন্তরা বিস্মিত হয়ে গেল। চোখাচোখি করলো। সেজুতি বলল, তাহলে কে জানালো ওনাকে? চল তো বাইরে গিয়ে দেখি। তিনজন বেরিয়ে দেখলো আকাশ আর অনেক কোলাকুলি করছে। সবাইকে সুরক্ষিত দেখে আকাশের চেহারা স্বস্তি হাসি, অথচ নোরা চোখে মুখে বিস্ময়। তাদের মধ্যে যে সম্পূর্ণ পরিচয় আছে সে কথা নোরা জানত না। আকাশ বলল। নোরা বিস্ময় কাটিয়ে প্রশ্ন করলো, তুমি ওনাকে চেনো? আকাশ শীতস্থ দৃষ্টিতে অনিকের দিকে চাইল। অনেক ইশারায় দিতে বলল। নোরা তাকালো অনিকের দিকে। বিস্মিত চোখ জোড়ায় প্রশ্ন ঘুরছে হাজারো। একটা মাইক্রো ভাড়া করা হয়েছে। মেইন রাস্তার কাছাকাছি অনেক দাঁড়িয়ে আছে। আকাশ তার সাথে করমর্দন করে গাড়িতে উঠল। সেজুতি আর অন্তরাও উঠল। নোরা উঠতে নিয়েও থামলো। ভেতরে তাকিয়ে বলল, অপেক্ষা কর, আমি একটু আসছি। অন্তরার মন খারাপ। শেষবার একটু আলভির সাথে দেখা করা গেল না। আলভি কি তার উপরে রেগে আছে? নোরা ধীর পায়ে অনেকের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক প্রশ্ন করলো, কিছু বলবে? আপনি তখন ওই সময় কি বলেছিলেন? অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে প্রশ্নটা করেই ফেললো নোরা। অনেক না বোঝার ভান করলো। কখন? আমার মনে পড়ছে না। নোরা চোখ তুলে তাকালো। অনেকের দৃষ্টি এলোমেলো ভাব। নোরার অস্থির লাগছে। কাতর গলায় উচ্চারণ করছে, মিথ্যে বলছেন আপনি, আপনার সব মনে আছে আমি জানি। অনেক নিজেকে সামলালো শান্ত গলায়। কিছুক্ষণ চেয়ে থেকে ঠান্ডা গলায় বলল, নোরা, বাড়ি যাও। আকাশ বলছিল তোমার খালামণি খুব টেনশন করছে তোমাদের জন্য। কথা ঘোরানোর চেষ্টা করবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। জেদ করো না নোরা, এখন যাও। ধমকে উঠল অনেক। নোরা ভয় পেল না একটুও। দৃঢ় কণ্ঠে বলল, আমি যাব না, যতক্ষণ আপনি সত্যিটা না বলবেন আমি কোথাও যাব না। তারপর কয়েক কদম এগিয়ে আসলো। আবার বলল, আপনি আমাকে 4 বছর ধরে কিভাবে চেনেন? কোথায় দেখেছিলেন? পেছন থেকে আকাশ ডাকলো। নোরা অনেকে তাকিয়ে আছে অনেকের দিকে। উত্তরে অপেক্ষায় সে। অনেক বলল, সাবধানে যেও। নোরা আবার কিছু বলতে পারলো না। আকাশ আবার তাড়া দিতেই তাকে গাড়িতে উঠে বসতে হলো। পরদিন নোরা ঢাকায় যেতে হলো। সবকিছু চলতে লাগলো আগের নিয়মে। শুধু নোরা থেমে গেল সেই একই জায়গায়, একই মায়ায়, একই বাক্যতে। কোরবানির ঈদ শেষ হয়ে গেল, কিন্তু কোচিং এর ছুটি শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। নোরা সারাদিন বাসায় থাকে। অনেকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ফেসবুক থেকে ব্লগ তখনও খোলেনি সে। নোরার হাসপাস লাগছে সবসময়। একদিন সে একটা পাগলামি করে বসলো। এমনকি বিকেলে স্কুটি নিয়ে বের হয়েছিল অন্তরাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার হলো না। ফার্ম গেট পেরিয়ে যে চলে গেল পান্থপথ। অনেকদের বাসার সামনে বিল্ডিংয়ের কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস ফেলল নোরা। অনেক স্যারের বারান্দা দেখা যাচ্ছে। জবা ফুলের গাছ ঝুলে আছে বারান্দার গ্রিলে। 3টি রঙিন জবা ফুল কি সুন্দর দুলছে জানালার গ্রিলে। নোরা চোখের পলক ফেলল না। এক দৃষ্টিতে সেই দিকে চেয়ে থাকার পর হঠাৎ দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবলো, কিন্তু বিকেলের কথাটা মনে শুনল না। নোরা নিজের অজান্তেই ফ্ল্যাটে ঢুকে পড়ল। লিফটের 3rd ফ্লোরে ক্লিক করে সরাসরি দরজা গিয়ে বেল বাজালো। দরজা খুলল আনিকা। তখন বিকেল 4টা বাজে। নোরাকে মাথায় হেলমেট পরা অবস্থায় দাঁড়ানো দেখে আনিকা একটু চমকালো। পর মুহূর্তেই হেসে বলল, নোরা, তুমি এখানে? এসো, ভেতরে এসো। নোরার খুব লজ্জা করছে। ইতস্তত মুখে সে জানতে চাইল, আপু, অনিক স্যার কি বাড়িতে আছে?
না, ভাই তো নেই, তুমি বসেও চলে আসবে। না থাক, আমি বরং চলেই যাই। নোরা বাইরে পা বাড়াতে নিলেই আনিকা ওর হাত চেপে ধরল, রাগী কণ্ঠে বলল, দরজার সামনে থেকে ফিরে যাবে নাকি? অসম্ভব, ভিতরে এসো, আমি পায়েস রান্না করছি, খেয়ে যেতে হবে। জোর করে নোরাকে ভেতরে এনে বসালো আনিকা। নোরার খুব অস্বস্তি হচ্ছে। তার কি এখানে আসা ঠিক হয়েছে? অনেক স্যার তাকে দেখলে রেগে যাবে না তো? একা ড্রয়িং রুমে বসে অনেক কিছুই ভাবছিল নোরা। অনিকের রুমটা সামনেই, আনিকা রান্নাঘরে ছিল। নোরা দেখলো আশেপাশে কেউ নেই। সে ধীর পায়ে অনিকের ঘরের দিকে এগিয়ে গেল। পরিচিত সুগন্ধে ভরে আছে ঘরটা, ছিমছাম গোছানো। পড়ার টেবিলটা খুব শৌখিনভাবে সাজানো হয়েছে। দেওয়ালে বড় একটা ঘড়ির পেন্টিং আঁকা, বেডসাইডে আচ্ছন্ন হওয়ার মতো সুন্দর প্রাকৃতিক ছবি। নোরা সব কিছু খুঁটিয়ে দেখছিল আর নাম না জানা এক মুগ্ধতায় আবিষ্ট হচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের ডায়েরিতে নজর পড়ল তার। কৌতূহলী হয়েই ডায়েরিটা হাতে তুলে নেয়। সাদা পৃষ্ঠা জুড়ে এলোমেলো অনেক কিছু লেখা। নোরা যে কোনো একটা পেজ থেকে পড়তে শুরু করলো। মা যে আমাকে এভাবে অবিশ্বাস করবে আমি ভাবিনি কখনো। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতার মধ্যে একটি। কিছু কিছু কষ্ট মনে খুব গাঢ়ভাবে দাগ কাটে। সেই দাগ হাজারবার চেষ্টা করলেও মুছে ফেলা যায় না। আমার আজকের কষ্টটাও তেমন। আজ ভার্সিটি থেকে ফেরার পর ওয়াশরুমে ঢুকেছিলাম ফ্রেশ হতে। খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তিথি আমার বিছানায় শুয়ে আছে। অস্বস্তি লাগতে শুরু হলো আমার। এর আগে কখনো কোনো মেয়ের সামনে অর্থলঙ্গ অবস্থায় উপস্থিত হতে হয়নি। প্রথমেই ধমক দিলাম, কিন্তু আমার রাগকে বিস্ময়ে পরিণত করে তিথি হঠাৎই আমার ঠোঁট আঁকড়ে ধরলো নিজের ঠোঁটে। আমি এতটাই অবাক হলাম যে রিয়্যাক্ট করতেও ভুলে গেলাম। মেয়েটাকে আমি কোনো কালেই পছন্দ করতাম না, কিন্তু আমি অসম্মান করিনি কখনো। ছোট বোনের চোখে দেখতাম ওকে, কিন্তু সে আমার সাথে এটা কি করলো? আমি ক্রোধে ফেটে পড়েছিলাম। সেই ক্রোধ দমন করতে না পেরে অচিরেই তিথির গালে একটা চড় বসিয়ে দিলাম। তিথি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলো। বাইরে দাঁড়িয়েছিলেন মা, আবার হাতের 5 আঙ্গুলের ছাপ তিথির ফর্সা গালে খুব সুন্দরভাবে বিছিয়েছিল। মা এতটুকু বুঝলেন আমি তিথির গালে হাত তুলেছি, সেই কৈফিয়তও চাইলেন, তবে আমার কাছে না, তিথির কাছে। অবাক তো তখনই হলাম, কষ্টও ভীষণ পেলাম। নিজের ছেলের থেকে একটা বাহিরের মেয়ের প্রতি মায়ের অগাধ বিশ্বাস আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তিথি আমার সামনে দাঁড়িয়েই মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে গেল, আর মা সেটাই বিশ্বাস করলেন। অভিমানে আমার চোখ ফেটে কান্না আসছিল। তখন মায়ের সামনে আমি কাঁদতে পারিনি ঠিকই, তবে যতবার এই ঘটনা মনে পড়েছে কান্নাটা আপনা আপনি চলে এসেছে। মা তিথির সামনে আমার গালে চড় বসিয়ে বললেন, তিথির গালের চড়টা আমি তোকে ফিরিয়ে দিলাম। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার পেটে জন্মেছে, এই লজ্জা নিয়ে আমি বাঁচবো কিভাবে? ছি, ধিক তোকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কুলাঙ্গার সন্তান। তাই তো এত বছরও তোমার বিশ্বাসটুকু অর্জন করতে পারলাম না। তোমার কোমল হৃদয়ে যত্ন করে রাখা বিশ্বাসের জায়গাটা দখল করে আছে বাহিরের একটা অপরিচিত মেয়ে, যার প্রাধান্য তোমার কাছে আমার থেকেও বেশি, তাই না মা? আজ তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারলে না কেন মা? আমি কি তোমার এতই খারাপ ছেলে? এই আঘাত আমি কোনোদিনও ভুলবো না মা, কোনোদিনও না। লেখাটা পড়ার পর নোরার মনে প্রশ্ন করছে, তিথিকে অনিকের গার্লফ্রেন্ড? না, সেটা সম্ভব না। তাহলে অনিক তার সম্পর্কে এভাবে লিখতো না। পৃষ্ঠা বদলাতেই নোরা আরেকটা অধ্যায় পেয়ে গেল। প্রথমেই খুব যত্ন করে লেখা প্রিয়তোষ। নোরার পড়তে ভয় লাগছে। অন্য একটা মেয়েকে নিয়ে অনিকের প্রেম বাক্য সে মেনে নিতে পারবে না, তবুও সাহস করে পড়তে শুরু করলো। তাকে আমি দেখেছিলাম 16ই জানুয়ারি 2020। আজ থেকে প্রায় 4 বছর আগে। কিছু কিছু অনুভূতি এমনও হয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো। সেদিনের পর থেকে গোটা 4 বছর ধরেই জ্বলছি আমি, ওই রূপের আগুনে জ্বলে পুড়ে খাঁক হচ্ছি। বেশিরভাগ মানুষই হয়তো প্রেয়সীর দীঘল কালো চুলের মায়ায় আকৃষ্ট হয়, প্রেমে পড়ে কাজল কালো চোখের নজর কাড়া দৃষ্টিতে। কিন্তু আমার ব্যাপারটা অন্য। আমি প্রেমে পড়েছিলাম তার লালচে চুলের। মোটা মোটা কোকড়ানো লাল চুলের উথাল পাথাল দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। তার ফোলা ফোলা চোখের অবাক করা চাহনি আমার মনে অজস্র অনুভূতির জন্ম দিয়েছিল। সেদিন এক মুহূর্তের জন্য আমি সহ আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমি মাতাল হয়েছিলাম সেই অদ্ভুত মাদকময় সৌন্দর্যের নেশায়।
জীবনে প্রথমবারের মতো ভালোবাসা নামক উপলব্ধিটার সাথে পরিচিত হয়ে নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ, আমি আর আমিতে নেই। আমার হৃদয় জুড়ে তখন অচেনা এক নারীর রাজত্ব। সেই অপরিচিতার সাথে আমার প্রথম দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। দিনটি ছিল শুক্রবার। আমি কেবল তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। হাসান ভাইয়ের কেবিনে ঢোকার সময় একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে হাতের ফাইলটা ফেলে দিল। ফাইল থেকে কাগজগুলো এলোমেলো হয়ে ফ্লোরে ছড়িয়ে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি সম্ভবত আগে থেকেই কাঁদছিল। ফাইলগুলো অগোছালোভাবে পড়ে যাওয়ায় তার কান্নার বেগ আরও বেড়ে গেল। খুব অস্বস্তিকর অবস্থা। আমি তাড়াহুড়ায় ছিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতেই কাগজগুলো কুড়িয়ে নিতে লাগলো, আর আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। কেবিন থেকে বের হওয়ার পর দেখি সেই একই মেয়ে করিডোরের সামনে দাঁড়িয়ে কাঁচের দেয়ালে ভর দিয়ে আকাশ দেখছে। দমকা বাতাসে তার গলা পর্যন্ত ছোট ছোট লালচে চুলগুলো উঠছে। মুখের মধ্যে কান্নার ছাপ তখনও স্পষ্ট। ছোট্ট চিকন নাকের ওপর হালকা একটা কালো তিল, ঠিক নাকের গোড়া বরাবর। সেই তিলটাতেও আলাদা ঘোর। আমি যে তাকে নেশাগ্রস্তের মতো দেখছিলাম, মেয়েটি হয়তো তার টেরও পায়নি। সে তখন পাতলা পাতলা গোলাপি ঠোঁটগুলো বারে বারে উল্টে আনমনে কাঁদায় ব্যস্ত। মায়া ভরা মিষ্টি চেহারার মেয়েটির ওই কান্না আমার হৃদয়ে আলোড়ন তুলে দিল। কেন কাঁদছে সে জানতে মরিয়া হয়ে উঠল মন। ইচ্ছে করলো এক নিমেষে তার সকল দুঃখ ঘুচিয়ে দিতে। তার গায়ে তখন সাদার উপর কালো ব্লকের সালোয়ার কামিজ। ওই মুহূর্তে ওই রংটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং মনে হচ্ছিল আমার। আর সেই মেয়েটাকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে রূপবতী রমণী। ভালোবাসা জিনিসটাই কি এমন অদ্ভুত! সেই অদ্ভুত সৌন্দর্যের কাছে দুনিয়ার অন্য সব সৌন্দর্য ফিকে মনে হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি কোনো কালেই বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেই লাভ অ্যাট ফার্স্ট সাইট যে আমাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে কে জানে। মেয়েটির কান্নারত মায়াবী চেহারা আমার মনে যে আলোড়ন সৃষ্টি করছিল তা ভোলার মতো না। কবে যে মেয়েটিকে পাওয়ার আশায় পাগলামি শুরু করতে লাগলাম, নিজেও টের পাইনি। ধীরে ধীরে বদলে যেতে লাগলাম। মায়া ভরা মিষ্টি মুখের এক মিষ্টি পরীকে দেখে মনে হচ্ছিল কাঁদার জন্যই তার জন্ম হয়েছে। সে কাঁদুক আর আমি দু চোখ ভরে দেখি সেই আশ্চর্য সুন্দর দৃশ্য। একদিন জানতে পারলাম আমার ভার্সিটির জুনিয়র আকাশের কাজিন হচ্ছে আবার সেই মিষ্টি পরী। আকাশ বরাবরই আমার ভক্ত ছিল, তাই তেমন কোনো অসুবিধা পোহাতে হয়নি। সেদিন থেকেই শুরু করলাম ওর কাছ থেকে মিষ্টি পরীর সব আপডেট নেওয়া। তখন মাত্র ক্লাস 9-এ পড়তো আমার মিষ্টি পরী। ওই অবস্থায় ওর বাচ্চা মস্তিষ্কে প্রেম নামক ভারী শব্দটা ঢুকিয়ে তার নরম মনে আঘাত করতে চাইনি, তাই অপেক্ষা করতে লাগলাম। বাচ্চা মেয়েটির বড় হয়ে ওঠার অপেক্ষা। পরে অবশ্য জানতে পেরেছিলাম মিষ্টি পরীর হসপিটালে কান্নার রহস্য। সেদিন হসপিটালে মিষ্টি পরীর মা অ্যাডমিট ছিলেন। দিনের পর দিন অনুভূতি গাঢ় হচ্ছিল আমার মিষ্টি পরীর জন্য। ইচ্ছে করতো ওকে বুকে জড়িয়ে ধরে ওর সব কষ্ট ভুলিয়ে দিতে। তারপর একদিন জানতে পারলাম মিষ্টি পরী সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, সাথে সিগারেট খোরদেরও না। অথচ আমার তখন সিগারেটের প্রতি ডেঞ্জারাস অ্যাডিকশন। তবুও ছেড়ে দিলাম। মিষ্টি পরীর উপর আমার নজরদারি ছিল। কোথায় যায়, কি করে, সব সময় ফলো করতাম। এক কথায় ওর পেছনে ঘুরেই আমার দিনে অর্ধেকটা কেটে যেত, আর বাকি অর্ধেক সময় কাটতো ওর কথা ভেবে। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মিষ্টি পরী ততদিনে এসএসসি পাশ করে ফেলেছে। তখনই ভেবেছিলাম ওর সামনে যাব, ওকে মনের কথা জানাবো, ওর কাছে ধরা দিব। কিন্তু হঠাৎ জানতে পারলাম ওর একটা রিলেশন চলছে। নিজেকে সামলে নিয়ে আবার অপেক্ষা শুরু করলাম। মনের মধ্যে কোথাও জানি একটা আশার প্রদীপ জ্বলছিল। সেই আশায় দিন গুনছিলাম। মিষ্টি পরী এইচএসসি পাশ করলো। অ্যাডমিশন টেস্টের জন্য আদনান ভাইয়ের কোচিংয়ে ভর্তি হবে এটা জানতাম। আমিও তাই অ্যাপ্লাই করে রাখি। আমার চাকরিটাও হয়ে গেল। কোচিংয়ে ম্যাথ টিচার হিসেবে নিয়োগ পেয়ে মিষ্টি পরীর সামনে আমি প্রথমবারের মতো গিয়েছিলাম। তখন আগস্ট মাসের 2 তারিখ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেখেয়ালিভাবে ওর ব্যাগ থেকে ওয়ালেট পড়ে গেল। সেই ওয়ালেট তুলে দেওয়ার বাহানাতেই ওর সাথে কথা বলা। কিন্তু সত্যিটা তখনও জানাতে পারিনি ওকে, কারণ তখন আমি ওর কোচিংয়ের স্যার আরও আমার ছাত্রী। স্যার হয়ে ছাত্রীর সাথে প্রেম বিষয়টা ভালো দেখায় না। ভেবে রেখেছিলাম ও ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই প্রপোজটা করব।
ইদানিং মনে হচ্ছে মিষ্টি পরিটাও আমার প্রতি দুর্বল, কিন্তু ওর এই দুর্বলতা হয়তো শুধুই ভালো লাগা কিংবা সাময়িক মোহ, তাই প্রশ্রয় দিচ্ছি না। ওকে ইচ্ছে করে ধমকের উপর রাখি। ওর ভয় পাওয়া নিষ্পাপ মুখটা দেখতে দারুণ লাগে। ওদের ব্যাচের সাথে আমার ক্লাস সপ্তাহে মাত্র একদিন হয়, তাই প্রতিদিন ওদের ক্লাসে ইচ্ছা করে আমার লাঠি রেখে দিতাম, যেন লাঠি নিতে যাওয়ার বাহানায় ওকে এক নজর দেখতে পারি। আমার জন্মদিনে খুব সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা, টকটকে লাল গোলাপের মতো লাগছিল দেখতে ওকে। ওর ওই রূপ দেখে নিজের চোখ সামলাতে খুব হিমশিম খাচ্ছিলাম, বারবার নজর ওর দিকেই আটকে যাচ্ছিল, আর সেটা খুব সাবধানে সরিয়েও নিচ্ছিলাম। তবে জন্মদিনে নোরার দেয়া উপহারটা দেখে খুব বিস্মিত হলাম আমি। যার জন্য 4 বছর আগে সিগারেটের নেশা ছাড়লাম, সেই জন্মদিনে সিগারেট উপহার দিচ্ছে। কি করব বুঝতে না পেরে হালকা মিসবিহেভ করে ফেললাম। মিষ্টি পরি কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে গেল। মায়া লাগলো আমার, তার চোখের অশ্রু আমার বুকে আঁচড় তুলে দিল। আমারও যে ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তাই থাকতে না পেরে চলে গেলাম ওর কাছে, ক্ষমা চাইলাম। আমার মুখে সরি শুনে পাগলিটা সে কি খুশি। আস্তে আস্তে আমি ওর পাগলামিতে রেসপন্স করতে শুরু করলাম, কিন্তু নিয়তির হয়তো ব্যাপারটা পছন্দ হয়নি। হঠাৎ আদনান ভাই আমাদের সন্দেহ করতে শুরু করলেন। নোরাকে একদিকে যেমন লেখাপড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, আমাকেও চাকরি নিয়ে থ্রেট দেওয়া হচ্ছিল। এই চাকরিটা আমার প্রয়োজন। নোরার সাথে প্রতিদিন দেখা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই চাকরিটা, তাই চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আদনান ভাই বললেন নোরাকে ফেসবুকে ব্লক করে রাখতে। চাকরি টেকানোর জন্য আমাকে মেনে নিতেই হলো। এই কয়েক মাস হয়তো একটু কষ্ট হবে। অপেক্ষায় আছি নোরার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের। তারপর ওকে সব জানাতে আর কোনো বাধা থাকবে না। জানি না কবে এই অপেক্ষার অবসান হবে, কবে আমি আমার মিষ্টি পরীকে বোঝাতে পারবো আমি ওকে কতটা ভালোবাসি। লেখাগুলো পড়তে পড়তেই নোরার চোখ দিয়ে যে কয়বার পানি ফোঁটা বেরিয়েছে তার হিসাব নেই। কাঁদতে কাঁদতে প্রায় হিচকি উঠে যাওয়ার উপক্রম। সে কি সত্যিই এতটা সৌভাগ্য নিয়ে জন্মেছে, নাকি পুরোটাই স্বপ্ন? যদি স্বপ্নই হয় তাহলে সেই স্বপ্ন থেকে নোরা কোনো দিন জাগতে চায় না। খট করে দরজায় শব্দ হলো। অনেক ভেতরে প্রবেশ করেছে এবং ভ্রু কুঁচকে এসে দেখছে নোরাকে আর নোরার হাতের ডায়েরিটাকে। আবেগে তখন কাঁপছিল নোরা। ডায়েরিটা টেবিলে রেখেই ছুটে এসে জড়িয়ে ধরল অনিকের গলা। অনিক স্তব্ধীভূত, বুকের মধ্যে দ্রিম দ্রিম দামামা বাজছে। অনুভূতি লুকানোর চেষ্টা করেও আর লাভ নেই, সে ধরা পড়ে গেছে। নোরার সমস্ত শরীর তখনও বাঁধ ভাঙা আনন্দ উপচে পড়ছে। সে খুশির সাগরে ভাসতে ভাসতে কান্নামাখা কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমাকে 4 বছর ধরে ভালোবাসেন? অনেক ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু তখন জানতাম না তুমি যে এত অবুঝ আর পাগলি। জানলে কি করতেন? অনেক নোরার কপালে চুমু দিয়ে বলল, আরো বেশি করে ভালোবাসতাম। নোরা চোখে পানি নিয়ে হাসতে লাগলো, উল্লাসী হাসি। বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট, তার আর কিচ্ছু চাই না।